সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসএসসি বোর্ড 2024-এর দিনাজপুর বোর্ড সাধারণ গণিতের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে প্রতিটি বহু নির্বাচনীর ব্যাখ্যা সহ সমাধান করা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। 1 নং প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো প্রথমে আমাদের অমূলদ সংখ্যাটা কি একটু বলে নেই। অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যাকে যখন আমরা প্রকাশ করব তখন দশমিকের পরে যে ডিজিটগুলো থাকবে সেগুলো কখনোই শেষ হবে না, বা তাদেরকে পূর্ণপূর্ণিক আকারেও প্রকাশ করা যাবে না। তো এখানে অমূলদ সংখ্যা কোনটি সেটা বের করতে হবে। তো 64 এর ঘনমূল, এটার ঘনমূল হচ্ছে 4, আর 36-এর বর্গমূল হচ্ছে 6। তাহলে এটাকে 2/3 অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি অমূলদ সংখ্যা নয়। তারপরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দুইটাকে রুটের মধ্যে দিলে 32, নিচে হচ্ছে 64। তো এটা দিয়ে কাটাকাটি করলে 1, নিচে 2, অর্থাৎ √1/2। 1কে রুট করলে 1 হয়, কিন্তু 2কে রুট করা যায় না, মানে মুখোমুখি করা যাবে না। এখন 1/√2 এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ √2 হচ্ছে অমূলদ, এবং এটা আমরা ক্যালকুলেটর দিয়ে যাচাই করব যে দশমিকের পরে এখানে যে ডিজিটগুলো থাকবে এটা অনেক, সেজন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা গ এবং ঘ এটা ট্রাই করতেছি না, যেহেতু আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। 2 নং প্রশ্ন হচ্ছে ফাংশন অফ x = x³ + ax² - 6x - 9 হলে a এর কোন মানের জন্য ফাংশন অফ -3 = 0 হবে। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে -3 বসাবো। তাহলে ফাংশন অফ -3 সমান x এর জায়গায় -3, তাহলে -3³ হচ্ছে 27, এটা মাইনাস চিহ্ন হবে, প্লাস -3² হচ্ছে 9, তাহলে a × 9, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, 3 × 6 = 18। এখন আমরা যদি 18 থেকে 9 বাদ দিই তাহলে 9, আর এটা করলে হচ্ছে -18 প্লাস 9a। এখন বলছে যে ফাংশন অফ -3 এটার মান হচ্ছে 0, তাহলে এটার মান 0। এখন 18 এই পাশে দিলে প্লাস 9a, তাহলে আমরা এটাকে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে এর মান হচ্ছে 2, তাহলে 2 এর খ। 3 নং প্রশ্ন, a × 2a - 3 = 1/2 মানে হাফ হলে এটা সত্য কিনা। তো আমরা এখান থেকে যে মানটা নিব সেটা হচ্ছে, যে পরের লাইন হচ্ছে 2a - 3 = 1/a, এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2a। তাহলে 2a, এই 1/2a বাদ দিকে নিয়ে আসলে মাইনাস হবে, = 3, তাহলে এটার মান হচ্ছে এত। তো আমরা এখানে এই যে এই মানটিকে বের করতে আমাদের প্লাসের মানটির প্রয়োজন হবে, অর্থাৎ 2a + 1/2a এই মানটা লাগবে। তো এটার মান হচ্ছে 2a - 1/2a তার স্কোয়ার, ভিতরে মাইনাস, এজন্য বাইরে হবে প্লাস 4, a মানে 2a, b মানে 1/2a। এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে 4। এখন এটার মান হচ্ছে 3², 3² = 9, টোটাল হচ্ছে 13। তাহলে এই স্কোয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 2a + 1/2a = √13। এখন এই মানটা যদি বের করতে চাই তাহলে আমাদের এটার পরের লাইন লিখতে পারবো 2a² - 1/2a, এটার হোল স্কোয়ার। এখন a² - b² এর সূত্র হলো a + b × a - b, তাহলে 2a + 1/2a আবার 2a - 1/2a। এখন এই মানটা হচ্ছে √13, আর মাইনাসের মানটা হচ্ছে 3, তাহলে 3√13, তাহলে এই মানটি সঠিক। তারপরে এটা হোল স্কোয়ারের মান হচ্ছে 13, যেটা আমরা এই যে হোল স্কোয়ারের মান 13 এটা বের করেছি, তাহলে এটাও সঠিক। এখানে আছে 4a² + 1/4a² = 11। এখন আমরা এটার পরের লাইনটা হচ্ছে যে 2a² + 1/2a², তো একসাথে হোল স্কোয়ার করলে 2a + 1/2a, বাইরে মাইনাস, এখন এটা হচ্ছে 2a × b, তাহলে এটার মান হচ্ছে প্লাসের মানটা আমরা বের করেছিলাম হচ্ছে √13, তাহলে তাকে স্কোয়ার করলে সরাসরি 13 হয়, 13 থেকে 2 মাইনাস করলে 11, তার মানে এটাও সঠিক। তাহলে 3 এর ঘ।
4 নং প্রশ্ন a + 1/a = 0 হলে √2 * √a + 1/√a এর মান নির্ণয় করো। এখন আমরা এইখান থেকে যে পরের লাইনটা লিখতে পারি সেটা হচ্ছে √a দিয়ে স্কয়ার দিতে পারি প্লাস 1/√a তার হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটার হোল স্কয়ারের মানটা আমাদের বের করতে হবে। যেহেতু এই মানটা 0 ছিল তাহলে আমরা এখানে 0 দিতে পারি। তাহলে থাকবে হচ্ছে √a প্লাস 1/√a হোল স্কয়ার মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2 হবে। তাহলে √a প্লাস 1/√a হোল স্কয়ার। তাহলে এই স্কয়ারটা এই পাশে যদি নেওয়া যায় তাহলে এটা হচ্ছে √2। তাহলে √a প্লাস 1/√a এটার মান হচ্ছে √2। তাহলে এটুকু যদি √2 হয় তাহলে √2 এর ভিতরের মান হচ্ছে √2। তাহলে √2 তার স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকবে 2। তাহলে 4 এর গ। 5 নং প্রশ্ন, এই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? তো আমরা যে কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তাহলে বৈজ্ঞানিক আকার হচ্ছে a × 10⁻n, যেখানে এর মানটা হচ্ছে 1 থেকে বড় বা সমান 10 থেকে ছোট এবং n হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ সংখ্যা বা 0 হইতে পারে। তো এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে যদি প্রকাশ করি তাহলে দশমিকটা এমন জায়গায় নিতে হবে যে মানটা 1 থেকে 10-এর মধ্যে হয়, সেজন্য সেটাকে 5-এর পরে নিতে হবে। তাহলে আমরা 1 ঘর, 2 ঘর, 3, 4, 5, 6 ঘর ডান দিকে নিব। তাহলে 5.38 ইন্টু, আর ডান দিকে নিলে পাওয়ার হবে মাইনাস। তাহলে এখানে এটা হচ্ছে এর মান আর এখানে n এর মান হচ্ছে -6। এখন পূর্ণক হচ্ছে যে 10-এর যে পাওয়ারটা থাকবে সেটাকে বলা হবে পূর্ণক। তাহলে -6 আছে, সেজন্য 5-এর ক। 6 নং প্রশ্ন, √2x - 2 + 4 = 5 এর সমাধান সেট কত? তো আমরা 4টাকে যদি এই পাশে নিয়ে নেই তাহলে √2x - 2 সমান হচ্ছে 5 - 4। তাহলে √2x - 2 = 1। তো দুই পাশে বর্গ করলে 2x - 2 একের বর্গ হচ্ছে 1, এটা হলো বর্গ করে। তাহলে 2x = 1, 2 ডান দিকে নিয়ে গেলে প্লাস, তাহলে 3, তাহলে x = 3/2। তাহলে এখানে সমাধান সেট হচ্ছে 3/2। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো এইটা বের করার জন্য সহজে একটা সূত্র আছে। তো সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে হ্রাস বা বৃদ্ধি। এখানে l হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ, প্লাস l × b তাদের গুণফল /100। এখন বর্গের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে, কাজে যদি দৈর্ঘ্য 10% হ্রাস পায় তাহলে দৈর্ঘ্য 10% হ্রাস পাচ্ছে এবং একই সাথে প্রস্থ 10% হ্রাস পাবে। সেক্ষেত্রে বর্গের ক্ষেত্রে l এর মান এবং b এর মান হচ্ছে একই। আমরা হ্রাস যদি পাই তাহলে l এর মান হচ্ছে -10% আর b এটাও হচ্ছে -10%। l এর মান হচ্ছে -10, b এর মান হচ্ছে -10, নিচে 100। তাহলে -10 আর এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে -20%। এখন মাইনাস মাইনাসে প্লাস, 10 × 10 গুণ করলে হচ্ছে 100, 100 কাটা গেলে এখানে হচ্ছে 1, তাহলে এখান থেকে আসবে 1%। তো -20 আর +1%, এটা প্লাস করলে হচ্ছে -19%। তো আমরা যেহেতু হ্রাসকে নেগেটিভ ধরছি, যেহেতু রেজাল্টে মাইনাস চলে আসছে, সেজন্য এটা হচ্ছে হ্রাস, অর্থাৎ হ্রাস পাচ্ছে কত? 19%। 7-এর খ। নিচের চিত্রের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ABCD একটি সামান্তরিক যার ডি কোণের মান দেওয়া আছে 3x + 8 ডিগ্রি আর বি কোণের বহিস্থ মান দেওয়া আছে 2x + 7 ডিগ্রি। এখন কোশ্চেন জানতে চাইছে যে x এর মানটি কত। তো সামান্তরিকের যে সন্নিহিত বাহুগুলো রয়েছে সেটির সমষ্টি 180 ডিগ্রি এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এখন এই কোণটি
মান আর এ কোণটির মান হচ্ছে সমান। এর কারণ হচ্ছে এডি এবং বিসি বাহু এটা হচ্ছে সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে। এখন এ ই রেখার উপর এডি এবং বিসি রেখা দুটি সমান্তরাল, তাহলে সিবিই আর ডিএবি এই দুইটির কোণের মান সমান হবে, কারণ তারা অনুরূপ কোণ। কাজেই বি কোণের বাইরে যে 2x + 7 ডিগ্রি রয়েছে সেটি এ কোণের মান হবে 2x + 7 ডিগ্রি। এখন ডি কোণ এবং এ কোণ হচ্ছে সন্নিহিত কোণ, এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে ডি কোণ প্লাস এ কোণ 180 ডিগ্রি, তাহলে 3x + 8 ডিগ্রি, আর এ কোণের মান হচ্ছে 2x + 7 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে 3x আর 2x এটা যোগ করলে হচ্ছে 5x, 7 আর 8 হচ্ছে 15, 180 ডিগ্রি। তাহলে 5x = 180 - 15, তাহলে 5x এর মান হচ্ছে 165 ডিগ্রি। তাহলে x এর মান হচ্ছে 165 ডিগ্রি / 5, 8 গ। তো এখানে এই এ বি সি ডি এর পরিসীমা কত? তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এডি এই বাহুটি হচ্ছে 4, তাহলে সিডি এই বাহুটির মানও হবে 4। আবার এডি হচ্ছে 3, তাই বিসি বাহুর মানও হচ্ছে 3। তাহলে পরিসীমা হচ্ছে এই সবগুলো বাহুর সমষ্টি। তাহলে 3 আর এই পাশে 4, এই পাশে 3 আর এই পাশে 4, সবগুলা যোগ করলে হচ্ছে 14। তাহলে পরিসীমা হচ্ছে 14, 9 ঘ। 10 2x + y = 8 এবং 3x - 2y = 5 সমীকরণ 2 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে ছেদবিন্দু বের করতে গেলে আমাকে x এর মান এবং y এর মান এখানে বের করতে হবে। তাহলে 2x + y = 8 আর 3x + 2y = 5, এটা মাইনাস। এখন এই দুইটা যদি আমরা যে কোনো পদ্ধতি প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন পদ্ধতিতে x ও y এর মান বের করব, তো আমরা অপনয়ন পদ্ধতিটা এখানে ব্যবহার করব। এখন 1 নং যে সমীকরণটি রয়েছে প্রথম, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4x + 2y = 8 × 2 = 16, আর এইটাকে আমরা যেভাবে আছে ওইভাবে রাখবো, মানে 1 দিয়ে গুণ করব। করার কারণটি হচ্ছে আমাদের y এর মানটা সমান হলে yটাকে কেটে বাদ দেওয়া যায়। এখন যদি আমরা যোগ করি তাহলে এটা কাটা যাবে, 4 আর 3 এ 7, 7x, আর এটা হচ্ছে 21। তাহলে x = 21 / 7 = 3। তাহলে x এর মান হচ্ছে 3। তো শুরুতে x এর মান 3 রয়েছে শুধুমাত্র এইখানটিতে, তাহলে 10 এর ঘ। তো চাইলে y এর মানও ঠিক আছে কিনা যাচাই করতে পারবো। তো এইখান থেকে আমরা x এর মান বসাইলে 2 × 3 + y = 8, তাহলে y = 3 × 2 = 6, যা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2। তাহলে y এর মান 2, তাহলে x হলো 3, y এর মান 2। 11 নং প্রশ্ন, 2 + x + y + z + 162 গুণোত্তর ধারাটির চতুর্থ পদ কোনটি? যেহেতু এটা গুণোত্তর ধারা, সেজন্য এটাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে x y z এর মান আমরা পাবো। এখন সাধারণত 2 বা 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলো পাওয়া যায়। এই ম্যানুয়াল পদ্ধতিতে করা যাবে। যেমন আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে প্রথমে 2, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 8, তারপরে 16, তারপরটা 32। এখন এই সংখ্যাটি কিন্তু 162 হয়নি, তার মানে 2 দিয়ে গুণ করাটা এখানে সঠিক হয়নি। এখন আমরা এই 2কে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 × 2 = 6, 3 × 6 = 18, 3 × 18 হচ্ছে 54, 3 × 54 এখানে হচ্ছে 162। তার মানে দেখা গেল লাস্টের এই সংখ্যাটি 162 হয়েছে। তার মানে বুঝতে পারবো যে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, আর এটা হচ্ছে z এর মান। সাধারণত 2 বা 3 দিয়ে গুণ করলে মিলে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 3 দিয়ে গুণ করলে মিলে। তো চতুর্থ পদ হচ্ছে এখানে z এর মান, যা হচ্ছে 54, 1 গ। বিকল্প নিয়মে আমরা করতে পারি 162 হচ্ছে, এটা হলো পঞ্চম পদ, পঞ্চম। তো পঞ্চম আমরা জানি n তম পদের সূত্র a r পাওয়ার n - 1,
তো পঞ্চম পদ যদি হয় তাহলে এ আর পাওয়ার এন এর পরিবর্তে হবে 5, 5 - 1, তো এটার মান হচ্ছে 162। তো এখানে এ হচ্ছে প্রথম পদ, এর মান হচ্ছে 2, তাহলে এর মান 2 দিব, আর এর মান বের করতে হবে। 5 থেকে 1 মাইনাস করলে 4, 162। তো এখানে আমরা যদি 2 দিয়ে এপাশে গুণ আছে এপাশে দিয়ে দিই তাহলে ভাগ হবে 81। তাহলে 3 পাওয়ার 4 দিলে 81 হয়, তাহলে পাওয়ার সেম হইলে ভিত্তি সেম, তো আর এর মান হচ্ছে 3। তাহলে বোঝা গেল আমরা যে কোনো পদকে 3 দিয়ে গুণ করলে পরের পদ পাবো। তো এখানে নর্মালি 3 দিয়ে গুণ করে দিলেই সময় অনেকটা সেভ হবে। 12 নং প্রশ্ন, ত্রিভুজ পি কিউ আর। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ পি কিউ আর এখানে এঁকে নেব। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। কিউ এবং আর এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে কিউ এটার সমদ্বিখণ্ডক এটা এবং আর এটার সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। তাহলে পি কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। তো প্রশ্নে কিউ ও আর, তাহলে কিউ ও আর এই কোণের মান বের করতে হবে। তো অ্যাঙ্গেল কিউ ও আর এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল পি। 90 ডিগ্রি প্লাস হাফ, তারপরে পি মান দেওয়া আছে 50। তাহলে 90 ডিগ্রি প্লাস এটাতে ভাগ করলে হচ্ছে 25, তাহলে এটা টোটালি হচ্ছে 115 মানে 115 ডিগ্রি। 12 এর গো। এখন প্রশ্ন হচ্ছে এটি কোথায় রয়েছে? এটি হচ্ছে 6 অধ্যায়ে শেষের দিকে রয়েছে। এখন এখানে যে অনুশীলনীর যে প্রশ্ন আছে, অনুশীলনী 6.3, সেইখানে এটির একটা এক্সট্রা প্রমাণ হিসেবে দেওয়া আছে, সেখান থেকে আমরা সূত্রটা ব্যবহার করেছি। 13 নং প্রশ্ন, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ দ্বয় অন্তস্থ হবে, দ্বয় উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? তাহলে এ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা যদি এই কোন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করি, অর্থাৎ এই দিকে বর্ধিত করি এবং এই দিকে বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি। তো এইখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। কারণ কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। তাহলে এইখানে যে 120 ডিগ্রি হয়েছে এটা হচ্ছে এই 60 ডিগ্রি এবং এই 60 ডিগ্রি এর যোগফলের সমান। তাহলে এই দিকে যদি 120 ডিগ্রি উৎপন্ন হয় এই দিকেও হবে 120 ডিগ্রি। আবার অন্যভাবেও বের করা যায়, যেহেতু এটা 60 ডিগ্রি এবং সম্পূর্ণটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি হবে। তো এটা যদি 60 হয় তাহলে অবশ্যই বাহিরেরটা 120 ডিগ্রি হবে। তো 120 এবং 120 টোটাল হচ্ছে যোগফল 240। 13 এর গ। 14 cot থিটা ইকুয়াল টু √3 হলে আমাদের সবচেয়ে সুবিধা হয় থিটা কোণের মানটা কত বের করলে। এখন আমরা জানি √3 হচ্ছে cot 30 ডিগ্রির মান। তাহলে cot থিটা সমান হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে থিটা সমান কত? 30। এখন আমরা যদি এখানে tan 30 বসাই, তা tan 30 হচ্ছে 1/√3, এটা সত্য। তারপরে sec 30 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রির উল্টা, অর্থাৎ 2/√3। আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তা 2 দিয়ে গুণ করলে 2/√3 হবে, এটাও ওকে সত্য। তারপরে হচ্ছে 4 ইন্টু সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 4 ইন্টু হাফ মানে হচ্ছে 2, তাহলে এই সাইড হবে 2। আর এটা যদি আমরা গুণ করি cos 2 ইন্টু 30 মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 1কে হাফ দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে এটাও সত্য। নিচের কোনটি সঠিক? সবগুলো। 14 এর ঘ। 15 সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হলে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটির মান কত? এখানে কোশ্চেনে শুধু ক্ষুদ্রতম কোণটির মান দেওয়া আছে, বৃহত্তম কোণটির মান দেওয়া আছে। এখন বৃহত্তম কোণ কোনটা? একটা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করা হয়, যেমন এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে বৃহত্তম কোণ তো 90 ডিগ্রি। তাহলে এখানে অপশানে তো কোথাও 90 ডিগ্রি নেই, সেজন্য কোশ্চেনের মধ্যে এখানে একটু শব্দ মিসিং আছে।
সেটা হচ্ছে বৃহত্তম সূক্ষ্মকোণটির মান কত অথবা ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটির মান কত। তাহলে এ কোণ এবং সি কোণ এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ দ্বয় রয়েছে এদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা জানি। তো ধরে নিলাম যে বৃহত্তম সূক্ষ্মকোণটা হচ্ছে এ কোণ। তাহলে এ কোণ এবং ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ দুইটা যোগফল হচ্ছে 90 ডিগ্রি, আর তাদের বিয়োগফলের মান হচ্ছে 8 ডিগ্রি। তো আমরা যদি এ কোণটির মান বের করতে চাই যোগ করব, এটা কাটা যাবে, তাহলে 2 অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 98 ডিগ্রি। তাহলে এ কোণ হচ্ছে 98 ডিভাইডেড বাই 2, তাহলে 49 ডিগ্রি। তাহলে 15 এর ঘ। আর যদি ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান বলে তাহলে আমরা এখানে সি কোণের মান বের করব, তখন বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাব, তখন হবে 41 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণ। ক্ষুদ্রতম 16 নিচের তথ্যের আলোকে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বিডি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এ বিডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5। তাহলে ওডি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 5। ওপি হচ্ছে 3 সেন্টিমিটার। তা আমাদের বের করতে বলছে যে বিডি এর মান কত। তাহলে আমরা যদি এখানে ও বিপি এই ত্রিভুজটি নেই, তাহলে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ 5, লম্ব যদি 3 হয় তাহলে ভূমি অবশ্যই হবে 4, কারণ বেশিরভাগ সময় সমকোণী ত্রিভুজের এই 3টি সংখ্যায় দেওয়া থাকে, লম্ব 3, ভূমি যদি 4 হয় অতিভুজের মান 5। এটা শিখে ফেললে সুবিধা। ওপি বিপি যদি 4 হয় তাহলে পিডি এটাও হবে 4, কারণ ওপি লম্ব বিডি যে জ্যা রয়েছে তাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে বিপি প্লাস পিডি ইকুয়াল টু বিডি, 4 যোগ 4 সমান হচ্ছে 8। 16 এর খ। 17 নং প্রশ্ন, ওয়াই এর মান কত। এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে 4y। তাহলে এখানে যদি খেয়াল করি যে বিডি চাপের উপর দণ্ডায়মান, বিওডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল বিওডি 2 ইন্টু বিএডি। এখন বিওডি এই কোণটা কিন্তু এইটা ধরতে হবে, যেহেতু 4y হচ্ছে বাইরেরটা আর সম্পূর্ণ কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে ভেতরেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 4y, এটা হচ্ছে বিওডি এই কোণের মান। তাহলে আমরা এখানে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 4y। এখন বিএডি এই কোণের মান হচ্ছে y, তাহলে 2 ইন্টু y মানে 2y। এখন এই পাশে 4yটা যদি ওই পাশে নিয়ে নেই তাহলে আমাদের হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে 6y। এখন যদি 360কে 6 দিয়ে ভাগ করি তাহলে y এর মান পাবো, তাহলে y এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 17 এর গ। এই অঙ্কটি অন্য কয়েকভাবে করা যায়, তবে সবগুলার সময় প্রায় একই লাগবে। 18 দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে এ হচ্ছে একটা বৃত্ত আর এ হচ্ছে একটা বৃত্ত, মানে বৃত্ত দুইটি একে অপরের ভিতরে চলে গিয়েছে, সেক্ষেত্রে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। সাধারণ স্পর্শক আঁকা যাবে দুইটি, এ একটা স্পর্শক এবং এ একটি স্পর্শক, তাহলে দুইটি স্পর্শক আঁকা যাবে। 18 এর খ। কিন্তু প্রশ্ন যদি বলতো যে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, ছেদ না করে যদি স্পর্শ করে বলতো, তাহলে চিত্রটি হতো এইরকম, এবং এটার মধ্য দিয়ে 3টি স্পর্শক আঁকা যাবে। এই দুইটা স্পর্শবিন্দুর মধ্যে সাধারণ স্পর্শক, এ একটা স্পর্শক এবং এ একটা স্পর্শক, তখন হবে 3টি। এখানে হবে 3টি যদি থাকে স্পর্শ শব্দটি। আর যদি বলে যে স্পর্শ করেনি তাহলে কয়টি আঁকা যাবে, তাহলে সর্বোচ্চ আঁকা যাবে 4টি। এইভাবে একটি, এইভাবে 2টি, এইভাবে একটি এবং এইভাবে একটি, তখন হবে 4টি। যদি স্পর্শ না করে তাহলে ছেদ বললে 2টি, স্পর্শ বললে 3টি, স্পর্শ না করলে 4টি। 19 m = 2 3 4 n = এত হলে m বাদ n কত। তাহলে m এর মান হচ্ছে 2 3 4, বাদ দিতে হবে 2 4 7,
এখন বাদ মানে কি, যে প্রথম সেট থেকে উপাদানগুলো বাদ দিব। আমরা প্রথমে এখান থেকে 2 বাদ দিব, তারপরে 4 বাদ দিব, 7 বাদ দিব। যেহেতু 7 এখানে নাই, কাজে শুধু অ্যান্সার থাকবে এই বাদ দেওয়ার পর কি থাকবে, শুধু 3। তাহলে 19-এর ক। 20 সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার মানে আর এর মান হচ্ছে 5, উচ্চতা 7 সেন্টিমিটার, এইচ ইকুয়াল টু 7, এর ভূমির ক্ষেত্রফল 25 পাই বর্গ সেন্টিমিটার। এটা সত্য কিনা? তাহলে আমাদের এখানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তো বেলন হচ্ছে এই রকম, অর্থাৎ আমরা যে ঘুড়ি উড়াই, যে লাটাই, সেটা হচ্ছে বেলন, বা টিনের দুধের কৌটা, এটা হচ্ছে বেলন, অথবা এই পাইপ, এটা হচ্ছে বেলন আকৃতি। এখন এইখানে ভূমি হচ্ছে একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর এর মান যদি 5 হয়, তাহলে পাই ইন্টু 25 পাই। তার মানে ভূমির ক্ষেত্রফল ঠিক আছে। এখন ভূমি হচ্ছে টোটাল 2টি, কিন্তু 2টির কথা বলেনি, কাজে এটা সত্য। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল হচ্ছে এই যে এইটি, যার এক পাশ হলো এইচ, আর এখানে গোলাকৃতি অংশটি হচ্ছে 2 পাই আর। তাহলে ভূমির ক্ষেত্রফল হলো 2 পাই আর ইন্টু এইচ। তাহলে 2 পাই আর এর মান হচ্ছে 5 আর এইচ এর মান হচ্ছে 7। তাহলে 5 7 35, 35 দুগুণে 70, তাহলে 70 পাই। এটাও সত্য। আয়তন, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। আর এর মান হচ্ছে 5, এইচ এর মান হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে 5-এর বর্গ হলো 25, 25 ইন্টু 7, সেটা হচ্ছে 175। তাহলে 175 পাই। এখন আয়তন এটা সত্য নয়। তাহলে 1 এবং 2 20-এর ক। 21, এখানে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, tan y এর মান নির্ণয় করো। তাহলে tan এর ক্ষেত্রে আমরা জানি tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan y হচ্ছে লম্ব, নিচে হচ্ছে ভূমি। এখন এটা হচ্ছে y এর ক্ষেত্রে লম্ব হবে বিপরীত বাহু, অর্থাৎ পি কিউ বাহু হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে এখানে পি আর। তাহলে পি কিউ বাহুর মান দেওয়া নাই, তাহলে আমরা এখানে লিখব যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ আর কিউ স্কোয়ার। তাহলে পি আর হচ্ছে 1, পি কিউ বের করতে হবে, আর কিউ হচ্ছে 2। তাহলে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে 2-এর বর্গ হলো 4, 1-এর বর্গ 1, এখান থেকে বিয়োগ করব 3। তাহলে পি কিউ সমান হচ্ছে √3। তাহলে √3, আর পি এবং আর এর মান হচ্ছে 1, তাহলে √3। তাহলে tan, এটা হচ্ছে 21-এর ক। 22 প্রশ্ন, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার ওয়াই এর মান কত? তো আমরা এক্স এবং ওয়াই এই কোণের মানটা বের করব। তো একটু আগে আমরা এখানে বের করছিলাম যে tan ওয়াই সমান হচ্ছে √3। তাহলে √3-র বদলে আমরা লিখতে পারি যে tan 60 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান হচ্ছে 60। এখন ওয়াই যদি 60 ডিগ্রি হয়, তাহলে এক্স এর মান হবে 30, কারণ হচ্ছে আর এবং কিউ এটা হচ্ছে পূরক কোণ, অর্থাৎ একটা কোণের মান 60 হলে আরেকটি মান 30, যাতে যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের হবে যে সাইন স্কোয়ার 30 প্লাস কজ স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে 60। তাহলে সাইন 30 হচ্ছে হাফ, হাফের স্কোয়ার, আর কজ 60 হচ্ছে হাফ, হাফের স্কোয়ার। তা হাফের স্কোয়ার হলো 1/4 প্লাস 1/4। তাহলে লসাগু হচ্ছে 4, 1 প্লাস 1 2/4, কাটাকাটি করলে 1/2, মানে হচ্ছে হাফ। তাহলে 22-এর ক। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, তো প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 10 পর্যন্ত। তারপরে 11 থেকে 20, 11, 13, 17, তারপরে 19। আমরা এই সবগুলো সংখ্যা প্রথমে যোগ করব। সবগুলোর সংখ্যার যোগফল হচ্ছে 77। এখন এখানে গড় হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হলো রাশির সংখ্যা। এখানে রাশি হয়েছে 8টি, তো এটা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 9.63। তাহলে এখানে 23-এর হচ্ছে ক।
24 কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার নিজের দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। সেহেতু tan 30 সমান হচ্ছে AB বাই BC। tan 30 এর মান হচ্ছে 1/√3। এখন AB হলো দণ্ড আর ছায়া। এখন আমরা যদি আর গুণন করি ছায়া ইন্টু 1 মানে ছায়া সমান √3 ইন্টু দণ্ড। এখন কোশ্চেনে বলছে যে ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের তাহলে তার নিজের দৈর্ঘ্যের হচ্ছে √3 গুণ, তাহলে ছায়া হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যের √3 গুণ 24 ঘ। বর্গের প্রতিসম রেখা কয়টি? আমরা এখান থেকে একটি শর্টকাট নিয়ম বলে দিতে পারি। যদি কখনো সুষম জ্যামিতিক চিত্র হয়, অর্থাৎ সবগুলা বাহু যদি সমান হয়, তাহলে প্রতিসম রেখা হবে তার বাহুর সংখ্যা সমান। যেমন 3 বাহুর যদি সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে 3টি। বর্গ তার 4টি বাহু সমান, তাই তার প্রতিসম রেখা হবে 4টি। আবার সুষম পঞ্চভুজ হলে তার 5টি বাহু সমান, প্রতিসম রেখা হবে 5টি। অর্থাৎ যতগুলো বাহু সমান হবে তার প্রতিসম রেখা হবে তত। 26 নং প্রশ্ন, ত্রিভুজ ABC এর AB ও BC বাহুর মধ্যবিন্দু D ও E হলে ত্রিভুজ BDE অনুপাত ত্রিভুজ ABC কত? তাহলে প্রথমে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, ABC ত্রিভুজ। AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে E। তাহলে আমরা এখন BDE এটা আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে এই BDE এই সম্পূর্ণ ত্রিভুজের অনুপাতটা কত? এখন আমরা যদি AC এর মধ্যবিন্দু একটা কিছু ধরে নিলাম, ধরলাম হলো P। এখন এইটার সাথে যদি এটা যোগ করি, তাহলে এখানে টোটাল 4টি সমান মানে ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়। তাহলে এটা হচ্ছে 1 2 3 4। তাহলে এই ত্রিভুজটি সম্পূর্ণ ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা হচ্ছে 1 ভাগ আর এটা হচ্ছে 4 ভাগ। তাহলে 1:4। তাহলে 26 ঘ। 27 পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এখন পরিধি বিশিষ্ট হতে পরিধির সূত্র হচ্ছে 2πr। এটা হচ্ছে পরিধি। এখন পাই মিটার হলো পরিধির মান। তাহলে এটা হচ্ছে পাই, এটা পায়ের সমান। তাহলে পাই কাটা, তাহলে 2r = হচ্ছে 1। তাই r এর মান হচ্ছে এখানে 1/2। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে এখানে পাই আর এর মান হচ্ছে 1/2 তার স্কোয়ার। তাহলে পাই ইন্টু 1/4, তাহলে π/4। তাহলে 27 ক। 28 একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3 / 4 a², যেখানে a হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে এটার মান হচ্ছে 25√3। এখন আমরা a² পাবো 25√3। 4 এই পাশে গেলে উপরে গুণ হবে আর √3 নিচে গুণ হবে। এটা কাটা, তাহলে এটা হচ্ছে 100। a² এর মান হলো 100। a = কত? √100 সমান হচ্ছে 10। তাই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক। 29 ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন মধ্যক নির্ণয় করতে সত্য, কারণ ক্রমযোজিত গণসংখ্যা সারণী দরকার অজীব রেখা অঙ্কন করতে। প্রসারক নির্ণয় করতে প্রয়োজন পড়ে না। উত্তর হচ্ছে 1 এবং 2। 29 ক। 30 উপাত্তের সর্বোচ্চ মান এত, পরিসর এত, সর্বনিম্ন মান কত? এখন আমাদের যে নিয়ম, পরিসরের সূত্র আমরা জানি যে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ হচ্ছে 1। তাহলে পরিসর হচ্ছে 48, সর্বোচ্চ মান হচ্ছে 97, সর্বনিম্ন মান x ধরে নিলাম, প্লাস হচ্ছে 1। তো 1 এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, 97 মাইনাস x, তাহলে হচ্ছে 47। এখন এক্সটাকে যদি এই সাইডে আমরা নিয়ে আসি, তাহলে x হবে প্লাস, আর 47 এই পাশে নিয়ে আসলে মাইনাস। তাহলে x এর মান হচ্ছে 50। 30 খ। সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।